সবাইকে আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনের সমসাময়িক নানা ঘটনার প্রবাহ নিয়ে। আজকের আয়োজনে সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ক্রিকেটীয় ব্যস্ততা নিয়ে। আপনারা জানেন যে জাতীয় দল এই মুহূর্তে নিউজিল্যান্ডে আছে এবং আজ থেকে শুরু হয়েছে ওয়েলিংটন টেস্ট, এবং নারী দল এই মুহূর্তে আছে কক্সবাজারে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা নারী দলের সিরিজও আজ শুরু হয়েছে। এই সব ক্রিকেটীয় ব্যস্ততা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক, দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন। আরেকজন আছেন ক্রীড়া সংগঠক হেলেনা জাহাঙ্গীর। তিনি সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গনে খুব পরিচিত মুখ, বিভিন্ন ফেডারেশনে এবং টুর্নামেন্টে স্পন্সর করছেন এবং তার সাংগঠনিক দক্ষতা নিয়েও আমরা কথা বলবো। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা শুরুতেই মামুন ভাইকে দিয়ে শুরু করতে চাই যে আসলে প্রথম দিন শেষ হয়ে গেছে আজকে বাংলাদেশে ওয়েলিংটন টেস্টের। খুব খারাপ হয়েছে বলা যাবে না একটুই, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। মাত্র 40.1 ওভারের মতো খেলা হয়েছে। হ্যাঁ, প্রথম দিনটা আসলে আমি বলবো যে মাহমুদুল্লাহ যদি আউটটা না হতো তাহলে আসলে খুবই স্যাটিসফ্যাক্টরি বলতাম, কিন্তু তা সত্ত্বেও আসলে আমি বলবো যে মাহমুদুল্লাহর ওইটুকু বাদ দিলে বাকি সময়টা যদি আমরা ধরি তাহলে বাংলাদেশ কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলেছে। মানে ইনফ্যাক্ট নিউজিল্যান্ডের কন্ডিশনে যেরকম খেলা উচিত সেরকম প্রচুর সাইড শট খেলেছে, যেটা নিউজিল্যান্ডে আগে আমাদের ব্যাটসম্যানদের অনেক দুর্বলতা ছিল যে আমরা স্কোয়ার অফ দ্য উইকেট খুব ভালো খেলতাম না, ফলে শর্ট বলে হতো। কিন্তু উইকেটের কারণে শর্ট বলগুলো অত এফেক্টিভ হয় নাই, স্বদেশে শর্ট বল লেন্থও প্রবলেম ছিল, বাট এটা খুব ভালো আমরা ক্যাপিটালাইজ করেছি। এবং আমরা ভালো ক্যাপিটালাইজ করায় যেটা হচ্ছে তামিম যখন ভালো খেলেছে, ওই যখন ব্যাটসম্যান ভালো খেলে তখন বোলারদের লাইন লেন্থে প্রবলেম হয়। আগে যেটা হতো আমরা যেহেতু ওদেরকে সুযোগ দিতাম ওরা আরও চেপে বসতো, এটা হয় না। এবং মজাটা দেখেন, আমরা কিন্তু নিউজিল্যান্ডে এই যে টি-20 এবং ওয়ানডে হারে খুব হাহাকার করছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটু আমরা ওভার রিয়াকশন দেখাচ্ছি। আমি মানে আগেও বলেছি এটা, যে বিষয়টা হচ্ছে নিউজিল্যান্ডে দেখেন আমরা যে 6টা ম্যাচ খেলেছি প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমরা ম্যাচের কোনো না কোনো সময় পর্যন্ত আমাদের কিন্তু জেতার চান্স ছিল, আমরা পজিশনে ছিলাম, আমরা ভুল করে কিন্তু আমরা ম্যাচ হারিয়েছি। ফলে যেটা হচ্ছে এইটা একটা মানে ব্যর্থতার বিষয়, কিন্তু এই ব্যর্থতা যেটা মোর সাইকোলজিক্যাল, মোর ইম্যাচুরিটি দেন ক্রিকেটিং স্কিল। মানে যে ক্রিকেটিং স্কিলে আমরা হারিনি। আগে কি হতো, নিউজিল্যান্ডে গিয়ে তাহলে ওদের বোলারদের বলি আমরা খেলতে পারতাম না, ফলে হচ্ছে কি একটা প্যানিক সৃষ্টি হতো। তো ওই যে টি-20 এবং ইয়েতে আমরা হারলেও কিন্তু ওই যে কনফিডেন্সটুকু এসছে যে এই উইকেটে আমরা খেলতে পারি, এই কন্ডিশনে খেলতে পারি, সেই বিশ্বাসটা আবার কিন্তু দেশে নিউজিল্যান্ডকে হারানোর কারণে ওই বিশ্বাসটা আবার আমরা এখানে নিয়ে গেছি। তো এই জায়গাটুকু কিন্তু আমরা টেস্টে দেখতে পাই। আদারওয়াইজ কিন্তু আপনারা দেখবেন যে এইসব টেস্টে কিন্তু ওয়েলিংটনে বা ইয়েতে আগে যে আমরা টেস্ট খেলেছি, নিউজিল্যান্ডের 5টা টেস্টের মধ্যে আমরা 3টাই কিন্তু ইনিংসে হেরেছি, বাকি দুটো অলমোস্ট ইনিংসে হারা। কিন্তু এই টেস্টেও শেষ পর্যন্ত যাই হোক, এবং এই টেস্টে কিন্তু ওয়েলিংটনে যে আমরা রিসেন্ট পাস্টের হিস্ট্রি দেখি, প্রথম 2টা দিন খুব ভাইটাল, মানে প্রথম 2টা দিন দেখা গেল যে সার্ভাইভ করাটাই খুব ডিফিকাল্ট। এবং সাধারণত যেটা হয় যে লাস্টে সর্বশেষ টেস্টই বোধ হয় যে 130-35 অল আউট হয়ে গেল, তারপরে হচ্ছে কিন্তু সেকেন্ড ইনিংসে 500 বেশি রান হয়েছে। দেখা যাচ্ছে ফার্স্ট ইনিংসে 2 দলই স্ট্রাগল করেছে, কিন্তু সেকেন্ড ইনিংসে 500-300 এরকম রান হয়। যে সেকেন্ডের পর থেকে উইকেটের যেটা যে ইনিশিয়ালি যে তখন জীবন্ত ঘাস থাকে, নতুন বল, এইসব কারণে ফার্স্ট ইনিংসে প্রবলেম হয়, সেকেন্ড ইনিংসে তো প্রবলেম হয় না। ফলে আমরা যে ফার্স্ট দিনটা কাটিয়ে দিলাম, এবং সেই দিনটা ওয়াজ ডিফিকাল্ট, কারণ ইট ওয়াজ মানে ক্লাউডি, মোর উইন্ডি। হ্যাঁ, মোর উইন্ড ছিল, ক্লাউড ছিল। এবং ক্লাউড তো কিরকম ছিল যে বহুদিন পর আজকে একটা ঘটনা খেয়াল আমরা দেখেছি, সেটা হচ্ছে ক্রিকেটে কিন্তু এখন আপনার মনে করেন যে সবসময় আমরা যে খেলাটা দেখতে পাই সেটা হচ্ছে ব্যাটিং এন্ড থেকে দেখানো হয়, মানে আমরা ব্যাটসম্যানের ফেসিং। আজকে আমরা বহুদিন পর দেখেছি কিন্তু যে বোলার এন্ড থেকে দেখানো হচ্ছে। তো এটা কিন্তু আমরা ঢাকায় দেখতাম, বিটিভি যখন দেখাতো তখন আমরা দেখতাম, কারণ বিটিভির একটা ক্যামেরা ছিল, ফলে 2 দিক থেকে বল হলে। আজকে তো পরে যেটা হচ্ছে আমি চেক করে দেখলাম, এটা দ্যাটস বিকজ যে ওই একটা দিকে বাতাসের কারণে ক্যামেরাটা ঠিকমতো অপারেট করে যাচ্ছিল না। তো সেইখানে যে বাংলাদেশ মানে এই কন্ডিশনে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে ভালো খেলেছে, প্রপার শট খেলেছে, এটা খুবই আমি মনে করি খুবই প্রশংসনীয়। এবং স্পেশালি আমি খুব করব মোমিনুলকে। আমরা আসলে দেখেন একটা ছেলে যে টি-20তে এবং ওয়ানডেতে, টি-20তে স্পেশালি আমরা মনে করেন যে ইগনোর করেছি অযৌক্তিকভাবে, আমাদের কোচ তাকে খুব পছন্দ করেন না, ফলে তাদের জন্য এখন মুশকিল হয়, দলের বাইরে থেকে এসে দলের সঙ্গে কোপ করতে হয়। সে যে কনসেন্ট্রেট করেছে, চমৎকার শট খেলেছে, এবং তার যে মনে করেন যে হাইটের কারণে শর্ট বল খেলতে পারবে না, এরকম যেটা অপবাদ, যেটা আমার কাছে মনে হয় যে ভুল, সেটা কিন্তু সে প্রমাণ করেছে। এবং এটা আসলে আমার কাছে মনে হয় যে মমিনুলকে যে আমরা ওয়ানডে এবং টি-20 থেকে একদম ডিসকার্ড করে দিয়েছি, বিষয়টা বোধ হয় ঠিক হলো না। যেটা হয়েছে হয়তো সিঙ্গলস নেওয়ার ক্ষেত্রে হয়তো তার একটু ঘাটতি থাকলেও থাকতে পারে, কিন্তু যেহেতু সে টপ অর্ডারের প্লেয়ার, সে টপ অর্ডারে কিন্তু আপনি প্রথম ওয়ানডেতেও কিন্তু মানে আপনার ফিল্ডিং রেস্ট্রিকশন, স্ট্রোক খেলাটা খুব, ফলে আমার কাছে মনে হয় যে এই অনেকগুলো জায়গা আজকে আমাদের পজিটিভ, তবে এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। আমরা নিশ্চয়ই আরো কথা বলবো। হেলেনা, আপনার কাছে একটু জানতে চাই যে ক্রিকেট নিশ্চয়ই আপনি ফলো করা হয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং সবচেয়ে দর্শকবহুল খেলা বলা চলে। ক্রীড়াঙ্গনে আপনার সম্পৃক্ততা আসলে কারণটা কি, কিংবা কিসের প্রেক্ষিতে আসা? আমি তো মেইনলি আসলে এন্টারপ্রেনার, বিজনেস করি। তো আসলে দেশের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা থেকেই এই ক্ষেত্রে আসলে পদচারণা। তো
তো আমি আমার একটা ফাউন্ডেশন করেছি, জয়যাত্রা ফাউন্ডেশন। সেখান থেকে আমি একটা গত ইয়ারে জেপিএল টুর্নামেন্ট করেছি। জি, মানে আমার ইচ্ছে ছিল যে আমি তৃণমূল থেকে, আজকে তামিম ভালো খেলছে, মাশরাফি আছে, যারা আছে জি। এখন ফিল্ডে, তারা একসময় হয়তো হারিয়ে যাবে, তখন আমরা ভালো ক্রিকেটার কোত্থেকে পাবো? সেই সূত্রে ধরে আসলে আমি এই পথে আসছি যে আমি তৃণমূল থেকে আমি ক্রিকেটার তুলে নিয়ে আসবো এবং আমি বিসিবির সাথে আমি টেক করিয়ে দিব এনে। আমার কথা হয়েছে যে ওনারা যদি আমাকে সুযোগ করে দেন, আমি মেয়েদেরকে আমি ক্রিকেটে খুব ভালো একটা ইয়েতে নিয়ে আসবো। এবং আপনি দেখবেন যে সারা পৃথিবীতে আসলে খেলাধুলা দিয়ে কিন্তু আমরা প্রসারিত হতে পারি। জি, বাংলাদেশকে মানুষ হ্যাঁ, চিনতে পারে। এই যে সালমা, এখনো দেখেন ইন্ডিয়ার সবার মুখে মুখে আমাদের সালমার নাম। কেন? মেয়েরা কিন্তু খুব ভালো করছে, যদিও মেয়েরা অনেক প্রতিবন্ধকতার ধাপ পেরিয়ে খেলাতে যখন জয়েন করে, তখন কিন্তু সে অনেক প্রতিবন্ধকতা পার হয়ে কিন্তু সে স্ট্রাগল করে এইখানে আসছে। ছেলেদের কিন্তু সেই রকম প্রতিবন্ধকতা নেই। তো এই জন্য আসলে আমি তুলনায় হয়তো কম, মানে মেয়েদের তুলনায় আর কি অনেক মেয়েদের কম। তুলনায় কম। তা আমি যেহেতু খেলাধুলার সাথে সম্পৃক্ত হচ্ছি, আমি আসলে মেয়েদের জন্য কাজ করে যাব। আমরা নিশ্চয়ই মেয়েদের ক্রিকেট নিয়েও কথা বলবো। বলছিলাম যে কক্সবাজার আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা নারী দলের ওয়ানডে সিরিজ। তার আগে একটা ফোন নিতে চাই, দর্শক আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা ছিল যে কামরুল রাব্বিকে আমরা বেস্ট 11-এ দেখতে পাচ্ছি। আমরা সেখানে যদি রুবেলকে নিতাম তাহলে আমাদের দুই দিক থেকে প্রফিট হইতো। দেখা যাচ্ছে আমরা একটা এক্সপিরিয়েন্সও পাইতাম, আর রুবেল ভালো ফর্মেও ছিল, যেটা আমরা টি-20-তে দেখলাম। আচ্ছা, আর এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে যেটাই সাংবাদিক ভাই বললেন যে মমিনুলের কথা, আমরা ওকে টি-20 না মানে ওয়ানডের কথাই ধরি, যে এই ধরনের কন্ডিশনে থার্ড ডাউনে একজন সলিড প্লেয়ার লাগবে যে ডিফেন্স করতে পারবে, শর্ট খেলতে পারবে, মানে হালকা শর্ট খেলতে পারবে। সাব্বিরের ডেফিনেটলি ভালো প্লেয়ার, বাট তারে এই কন্ডিশনে যদি নিচে নামিয়ে মমিনুলকে ওয়ান ডাউনে আমরা খেলাতাম, সেটা কতটা ইফেক্টিভ হতো? এইটাই দুইটা আচ্ছা, আমার। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন দুটির জন্য। আরেকজন দর্শক আছেন, তার ফোনটি নিব, তারপর একসঙ্গে উত্তরগুলো দিব। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। জি, আমি হাসান বলছিলাম ক্যান্টনমেন্ট থেকে। জি, বলেন। ক্যান্টনমেন্ট থেকে আমার প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে নরমালি সাকিব আল হাসান একটু অ্যাগ্রেসিভ প্লেয়ার, কিন্তু আজকে সে কিন্তু অলরেডি একটা লাইফ পেয়েছে শুধুমাত্র তার ভুল একটা শটের জন্য। এটা আমাদের জন্য ব্যাড লাক। আমি বলতে চাচ্ছি সাকিব আল হাসান কি টেস্টে একটু মানে নর্মাল ব্যাট করতে পারে না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মামুন ভাই উত্তরগুলো যদি দেন। তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে রুবেল এবং হচ্ছে কেন নেই একাদশ? দেখেন এটা মানে বেশ খুবই হাস্যকর আসলে, মানে যে আমাদের আজকে যে তিনজন পেস বোলার খেলছে, এর মধ্যে দুইজনের তো ডেবু হচ্ছে এবং হচ্ছে আপনার আরেকজন তার অভিজ্ঞতা হচ্ছে 2 টেস্টের। এটা ভাবা যায় যে একটা দলের তিনজন পেস বোলার, তাদের তিনজন মিলে হচ্ছে 2টা টেস্টের অভিজ্ঞতা। এটা কোনো কথা হতে পারে? এবং কোথায় খেলছে আমরা একটা মানে পেস বোলিং উপযোগী কন্ডিশনে, যেখানে পেসারই আসলে মূলত দেয়ার দা মানে কি ম্যান। তো এটা কেন হয়? এখন এটার কিছু বাস্তব কারণ আছে। শফিউলের ইনজুরি, মাশরাফি তো টেস্ট খেলে না, মুস্তাফিজকে খেলানো যাচ্ছে না, ফলে আমাদের, এবং শুধু এইবার না, এটা কিন্তু সবসময় আপনি দেখবেন আমাদের যে প্লেয়ারটা একটু মানে শহীদ ইনজুরিতে যে একটু ভালো করেছে, এখন এটা আমার কাছে মনে হয় কি আমরা যে এত ফিজিও ট্রেনার ডায়েটিশিয়ান এত কিছু করি, মানে তাহলে এই প্রবলেমটুকু হয় কেন? আমাদের এরা কয়টা টেস্ট খেলে, কয়টা ম্যাচ খেলে, আমাদের খেলে এরা ইনজুরিতে পড়ে যায়। আপনি দেখেন অথচ অন্যান্য দেশে পেস বোলার তো প্রেশার নেয়, তাই না? তো সেই বোলার তো প্রেশার নিয়ে তো আপনি মনে করেন যে তারা খেলছে একজনের জন্য ইনজুরি পড়ে, কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের কোনো পেস বোলার সেট হতে পারে না। যে ফর্মে থাকলে হয় ইনজুরিতে, তখন আরেকজন ঢুকে এবং তখন তাকে অনেক লম্বা সময় পেরিয়ে আসতে হয় এবং এসে হচ্ছে সে ঢুকতে পারে না, বা ঢুকলেও সেই মানে সবকিছু একটা হ্যাজার্ডাস অবস্থা। আপনি তিনজন পেসারের মধ্যে, যেমন আমরা 2015 বিশ্বকাপে তো ভালো করলাম কেন, আমাদের তিনজন পেসার একদম সেট হয়ে গিয়েছিল, রুবেল, তাসকিন এবং মাশরাফি। তারপরে দেখেন রুবেলের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটলো, ও ইনজুরিতে পড়ে, ও টেস্ট, মানে সবকিছু মিলিয়ে আমরা এই জিনিসটা মেনটেন করতে পারি না। এবং একটা সমস্যা কিন্তু আছে বাংলাদেশে, সেটা হচ্ছে আমাদের পেস বোলাররা কিন্তু আমাদের যারা আসছে এখন ক্রিকেটে, তারা কিন্তু বেশিরভাগই ফ্রম ভেরি হাম্বল ব্যাকগ্রাউন্ড। মানে আপনি দেখবেন যে তাদের, আমরা যদি মুস্তাফিজের কথা ধরি বা সবার কথাই, রুবেল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঠিক ওই রকম ওই সময় ওয়েল এস্টাবলিশ না, ফলে ওই যে শৈশবে কৈশোরে যে নিউট্রিশন হওয়া, প্রপার ম্যানেজমেন্ট হওয়া, সেটা স্বাস্থ্যগত, ফলে ন্যাশনাল টিমে আসার পর তাদের এই জিনিসটা হয়। সঙ্গে আরেকটা জিনিস একটু দর্শক রুবেল হোসেনের কথা স্পেসিফিক বলেছেন। রুবেল হোসেন কিন্তু প্রথমে দলে ছিলেন না, পরে ইনজুরির কারণে তিনি এসেছেন দলে। ঠিক একইভাবে আলামিনও দেশে রয়ে গেছেন। এই দুজনের ক্ষেত্রে আসলে ক্রিকেটের বাইরের ঘটনাগুলো কি আসলে প্রভাব ফেলছে কিনা দলে না?
ক্রিকেট তা তো ফেলছেই, তো যে ওই জায়গাটা আমি শেষ করি। তো এইসব কারণ হয় কি, এরা ন্যাশনাল টিমে আসার পরে ওই যে চাপটা নিতে হয়। আমাদের দেশে একটা প্রবলেম হয় যে যেহেতু মরা উইকেট, ফলে আমাদের পেস বোলাররা কিন্তু যেটা হয় যে তাদের অনেক বেশি অ্যাপ্লাই করতে হয় ফিজিক্যালি, বল করার জন্য অনেক জোর দিতে হয়, উইকেট পান না, ফ্রাস্ট্রেশন তৈরি হয়, এইসব সব কিছু আছে। কিন্তু আমার কথা হচ্ছে এই সব কিছু ম্যানেজ করার জন্য, তো এরা তো এখন ন্যাশনাল টিমে 5 বছর 6 বছর ধরে অ্যারাউন্ড আছে, তো তাদেরকে ম্যানেজ করার জন্যই তো হচ্ছে এই ট্রেনার, ফিজিও, ডাক্তার, তারপর হচ্ছে যে কোনো কিছু আমরা করতে পারি, তাদের ফুড হ্যাবিট, তাদেরকে ইয়ে করা, এইগুলো তো মানে আসলে ধরেন যে পৃথিবীতে কি মেসিকে জাস্ট মানে বার্সেলোনা হরমোন পোস্ট করে একদম একটা ইনক্যাপেবল ছেলেকে বিশ্বের সেরা ফুটবল বানিয়েছে প্রপার ডায়েটিং এর মাধ্যমে, কিন্তু সে এখন ইনজুরিতে পড়েই না, মানে ইদানিং পড়ছে 3-4 বছর কোনো ইনজুরিতে পড়ে নাই। ফলে যে প্লেয়ার ম্যানেজমেন্ট, স্পোর্টস ম্যানেজমেন্ট এত অনেক সাইন্টিফিক হয়েছে, এবং আমাদের ক্রিকেট বোর্ড যথেষ্ট টাকা 22 জন 25 জন নিয়ে বিদেশে যেতে পারে। এইটা আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের ভাবা উচিত যে আমাদের এই ইনজুরিটা আমরা কিভাবে ম্যানেজ করবো, এটা হচ্ছে একটা বিষয়। আর এখন কি আরো প্রশ্ন আছে? আর দুটো প্রশ্ন ছিল। আচ্ছা, রুবেলটা দেখেন, আপনি যেটা বললেন, রুবেল আলামিন দুজনের ক্ষেত্রে কিন্তু আলামিনের ক্ষেত্রে ডিসিপ্লিনের সমস্যা, কিন্তু সেটা ক্রিকেট বোর্ড খোলাসা করে বলে না বলে সে কেন বাদ, এটা একটা বিভ্রান্তি তৈরি। আমার মনে হয় যে এটা একটু স্পষ্ট করা উচিত। রুবেলের ক্ষেত্রে ডিসিপ্লিন মানার ইয়ে ছিল, যে জন্য রুবেল কিন্তু সাসপেন্ড মানে ছিল এক সময়, কিন্তু স্টিল রুবেল কামব্যাক এবং এখানে ভালো বল করেছে। কিন্তু একটা কথা কোচ বলেছেন, আমি ঠিক শিওর না, সেটা হচ্ছে যে তার পুরো মানে লম্বা সময় বল করার মতো ফিটনেস আছে বলে উনি মনে করেন না সেটা। কিন্তু আমার কাছে এটা মনে না হওয়া সত্ত্বেও আমি মনে করি রুবেলকে খেলানো উচিত ছিল। যদি এরকম হতো যে মাশরাফি খেলছে তাহলে দরকার ছিল না, কিন্তু এত ইনএক্সপেন্সের মধ্যে রুবেলকে আসলে খেলানো উচিত ছিল। আর মমিনুল এবং সাকিবের কথা অল্প করে একটু যদি বলেন। দেখেন, মমিনুলের কথা তো আমি আসলে বলেছি, এবং মমিনুলের কথা আপনি বলেছেন যে ওকে ওই ফরম্যাটে কিন্তু যেটা হচ্ছে যে যখন আসলো তখন ওয়ার্ল্ড কাপের সময় থেকে তো সেই আনসেটেল হলো, তখন সৌম্যকে বেটার অপশন মনে হচ্ছিল, যেহেতু সৌম্য ওই কন্ডিশনে ভালো এবং সৌম্য ভালো করছিল। মমিনুলকে নিচে নামানো হলো, এবং সে যদি বেসিক্যালি স্ট্রোক প্লেয়ার, তার রোটেট করাটা কম, ফলে নিচে নেমে সে আনসেটেল হয়ে গেল, ফলে বাদ পড়ে গেল। এখন সাব্বির যেটা হচ্ছে আসলে এক ধরনের ওয়ান ডাউনে সেট হয়ে গেছে, ফলে আমার কাছে মনে হয় যে ঠিক এখনই এরকম চিন্তা না করে মমিনুলকে বিবেচনায় রাখা উচিত। কারণ বিবেচনায় রাখলে যেটা হবে, আমাদের টপ অর্ডারে আসলে মমিনুলকে কোনো না কোনো ভাবে ইউজ করার সুযোগটা। সাকিবের টেস্ট পারফরম্যান্স, সাকিবের গত 2 বছরের পারফরমেন্স আসলে নিয়ে প্রশ্ন আছে, এবং যেটা হয়েছে আপনার মনে করেন যে একটা সময় কি হতো, সাকিব যা করতো তাই হতো, এখন কিছু কিছু ক্ষেত্রে হয়তো হচ্ছে না, এবং ওর কাছে এক্সপেকটেশন বেশি হওয়ার কারণে প্রবলেমটা হয়। এখন সাকিবের দোষগুলো আমাদের কাছে ধরা পড়ছে কেন, যেহেতু সাকিব অভিজ্ঞ। সাকিব কিন্তু সবসময় এরকম খেলে, সাকিব হচ্ছে স্ট্রোক খেলে কিন্তু টেস্টেই সে সেটেল হয়ে স্ট্রোক খেলে, সাকিবকে কাছে কিন্তু আপনি এটা এক্সপেক্ট করতে পারবেন না। সাকিব হচ্ছে আপনার ট্রেডিশনাল স্ট্রোক খেলে না, সে বানানো স্ট্রোক খেলে, সেগুলোতেই সাকিব সাকসেসফুল হয়। সেগুলো বন্ধ করতে পারবে না, কিন্তু মানে সেটা আমরা বলে বন্ধ করতে পারবো না, বা কোচ বলে পারবে না, কিন্তু সাকিবের নিজেরই বয়সের কারণে, অভিজ্ঞতার কারণে, যেহেতু এখন দল তার উপর এক্সপেক্ট করে, এটা অল্প বয়সে অ্যাডভেঞ্চারাস হয়। যেমন আপনি দেখবেন যে অনেক বড় প্লেয়ার লালা টেন্ডুলকার অনেক স্ট্রোক খেলতো, জাভেদ মিয়ান্দার তো ভেরি গুড স্ট্রোক প্লেয়ার। শেষ দিকে আপনি দেখেন জাভেদ মিয়ান্দার 2000 লাস্ট ওয়ার্ল্ড কাপে, 92 ওয়ার্ল্ড কাপে জাভেদ মিয়ান্দার একটা 50 করেছে প্রায় 100 বলে, কারণ এট দ্যাট টাইম তার রোল ছিল এটা ইনিংসটাকে অ্যাঙ্করিং করা। তো ওই জায়গাটুকু আমার মনে হয়, যেটা তামিম কিন্তু অনেক চেঞ্জ করে, কিন্তু আজকে তামিম এত কনসিস্টেন্ট হয়েছে। আমার মনে হয় যে সাকিবের যেটা হয়েছে, ক্যাজুয়াল অ্যাপ্রোচই তাকে হেল্প করতে বলে সাকিব কখনো নিজেকে রিভিউ করার তার দরকার পড়ে নাই। এখন যেহেতু মনে হচ্ছে দরকার, আমার মনে হয় যে সাকিব নিজেকে নিশ্চয়ই করবে রিভিউ। আপা, ক্রিকেট নিয়ে বেশি কথা হচ্ছে, ক্রিকেটের সাথে আপনি আসলে সম্পৃক্ত হওয়ার কথা ভাবছেন কিনা, কিংবা আপনি যেটা বলছিলেন জেপিএল, সেটা আপনি নিজস্ব উদ্যোগে একটা কাজ করছেন, কিন্তু মূল ধারায় আসলে সম্পৃক্ত হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আমি আসলে প্রথমে আমার ছেলেদেরকে, যারা খেলতে গিয়েছে নিউজিল্যান্ডে, আজকে খুব ভালো খেলেছে, তাদের আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, এবং আমি আশাবাদী যে আসলে তারা কিছু একটা সফলতা বয়ে আনবে। আর ক্রিকেটে যেহেতু আমি চাচ্ছি খেলাধুলা নিয়ে আমি কাজ করব, তো সম্পৃক্ত না হলে তো আসলে কাজ করতে পারবো না। এর মধ্যে আমি অ্যাথলেটিক্সও আমি জয়েন করেছি, আপনারা জানবেন। তো আমি চাই যে বাংলাদেশের এই যে ছেলেমেয়েরা, ভাইয়া কিছু কথা বললেন যে নিউট্রিশনের যে প্রবলেম, আসলে যারা খেলছে এখন তারা কিন্তু আসলে খুব নিম্ন, সবাই না, কিছু খেলোয়াড় আছে বেশিরভাগই কিন্তু নিম্ন, সেটা বাংলাদেশের বাস্তবতা। হ্যাঁ, যেমন অ্যাথলেটিক্সে যে এবার যে 2 জন মানবী হলো সিটি নারীকে, হ্যাঁ, ওরাও দেখেন যে অত কিন্তু বড় ফ্যামিলি থেকে আসেনি, এবং ফিগারও ওইরকম না, রাইট। ওদের কিন্তু আসলে সেরকম খাওয়া দাওয়া করলে যদি ওদের ওইরকম ভাবে ওরা ইয়ে হতো, তাহলে কিন্তু ওরা আরো ভালো করতে পারতো। তো আমি মনে করি যে ক্রিকেটে আপনি যে কথাটা বললেন, যে আমি বিসিবির এক ভাই আমাকে কল করেছিল, আমি বলেছি যে ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছে যে আমি নারীদের নিয়ে কি করতে চাই, তাই আমি বলছি আপনারা আমাকে রাখেন, আমি নারীদেরকে এই ক্ষেত্রটায় আমি সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। কারণ আমি বিশ্বাসী যে মেয়েরা যেই ক্ষেত্রে কাজ করুক, আমি ছেলেদেরকে ছোট করছি না, মেয়েরা কিন্তু তাদের মানে যতটুকু পারে তারা চেষ্টা করে, 100-এর ওভার চেষ্টা করে, তারা কিন্তু তাদের কাজটা সাধ্যমতো করার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে মেয়েদেরকে যদি আমি নিয়ে আসতে পারি খেলার জগতে, মেয়েরা আছে অলরেডি, আপনি দেখবেন যে শিরিন, তারপর অনেকেই যারা খেলছে তারা কিন্তু ইন্টারন্যাশনালি তারা অ্যাওয়ার্ডিং না। সো আমি মনে করি যে
আমি জানি না, আমি 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 আশাবাদী যে আমি সাকসেস হব ইনশাল্লাহ। তো আমাকে সেই সুযোগ যদি বিসিবি দেয় তাহলে আমি অবশ্যই মেয়েদেরকে নিয়ে আমি কাজ করবো বাংলাদেশে। এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা অন্য বিষয় নিশ্চয়ই আছে, খেলাধুলার অন্য সেক্টরগুলোতে আমরা কথা বলতে চাই আপনার সঙ্গে, এবং মামুন ভাইও আছেন আমাদের সঙ্গে, ক্রিকেট নিয়েও আলোচনা হবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকবেন। ফিরে এলাম জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশের ক্রিকেটীয় ব্যস্ততা নিয়ে। আবারও জানিয়ে যাই যে ওয়েলিংটনে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে। 154 উইকেটে বাংলাদেশের সংগ্রহ। আর কক্সবাজারে বাংলাদেশ নারী দল খেলছে দক্ষিণ আফ্রিকা নারী দলের সাথে 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ব্যাট করছে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা। আমাদের সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াঙ্গনের পরিচিত স্পন্সর হেলেনা জাহাঙ্গীর, জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান, এবং আছেন ক্রীড়া সাংবাদিক দৈনিক কালেকণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন। আপনারা চাইলে অংশ নিতে পারেন, ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। বিরতির আগে আপনার সাথে কথা বলছিলাম যে আপনার ইন্টারেস্ট আছে ক্রিকেটের সাথে কাজ করার, আপনি ইতিমধ্যে অ্যাথলেটিক্সে সম্পৃক্ত হয়েছেন, ক্রিকেটও নিজের উদ্যোগে করছেন। খেলাধুলাটা কি আসলে সত্যি আপনার এই ফাউন্ডেশন আন্ডারে প্যাশন হিসেবে দেখছেন, নাকি আসলে ব্যবসার একটা অংশ, কিংবা যদি বলেন যে সামাজিক দায়বদ্ধতা সেটাই শুধু? ব্যবসায়িক ক্ষেত্রে হলে তো আমি আমার নিজের পয়সা খরচ করে আমি এই টুর্নামেন্ট করতাম না বা স্পন্সর করতাম না। আর আমি লাস্ট যে খেলাটা করেছি আমি কিন্তু কোথাও থেকে স্পন্সর নেইনি, আমার নিজের তাগিদে আমি করেছি। আর এটা আমি বলবো সামাজিক দায়বদ্ধতা থেকে আমার করা, যেহেতু সমাজের প্রত্যেকটা মানুষের আমি মনে করি যে যারা বাংলাদেশের প্রভাবশালী যারা আছেন তাদের কিন্তু মানুষের দায়বদ্ধতা, সামাজিক যে দায়বদ্ধতা ওটা তাদের মনে রাখা উচিত, করা উচিত নৈতিকতার সাথে। তো সেটা মনে করে আমি এগিয়ে আসছি। আর খুব গর্ব ফিল হচ্ছে যে আজকে কক্সবাজারে আমাদের বাঙালিরা সাউথ আফ্রিকার সাথে খেলছে। এটা তো আমাদের আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট যে মেয়েরা দেশের বাইরে মেয়েদের সাথে খেলছে। তো এটা আমি একজন নারী, আমি তো এটার জন্য আমি অনেক প্রাউড ফিল করছি। আমি দোয়া করছি আমার মেয়েরা সফলতা বয়ে আনুক। আর আমি স্পন্সর, যেহেতু আমি অনেক কিছুর সাথে জড়িত ছিলাম, ক্যারাম ফেডারেশন, টেনিস ফেডারেশন, টেবিল টেনিস ফেডারেশন, সবকটার সাথে আমি মোটামুটিভাবে জড়িত ছিলাম স্পন্সরের দিক দিয়ে। তো এখন যদি আমি বিসিবিতে অথবা অ্যাথলেটিক্সে যদি একদম তাদের কমিটিতে জয়েন করতে পারি তাহলে আমি এক চেটে মেয়েদের নিয়ে কাজ করব। নিশ্চয়ই আমরা কথা বলবো, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাও জানবো। একজন দর্শকের ফোন নিতে চাই, তার মাঝে দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। ওয়ালাইকুম আসসালাম। আমি মিঠু। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। আমি রংপুর ফরিদপুর থেকে বলতেছি। জি। তা বাংলাদেশে তো অনেকেই প্লেয়ার আছে ভালো ক্রিকেট খেলে। আমার প্রশ্নটা এটাই, নাসির হোসেন একজন ভালো ক্লাসিক্যাল ব্যাটসম্যান, যে কোনো কন্ডিশনে তিনি ভালো খেলেন, তাকে কেন স্কোয়াডে রাখা হয় না? জি, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, খুব পরিচিত প্রশ্ন, নাসির হোসেন কেন নেই দলে? দর্শক আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার প্রতিটা সিরিজেই আমরা দেখছি যে 2-3 জন প্লেয়ার অভিষেক হচ্ছে, প্রতিটা সিরিজে প্রতিটা ম্যাচেই। আমাদের এখানে কোনো অভিজ্ঞতার কোনো মূল্যায়ন করা হয় না। এটা হচ্ছে এক প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা জাতীয় লিগে বা প্রিমিয়ার লিগে দেখি যে পারফর্ম করেও দলে আসতে পারতেছে না। আবার অনেকে নেটে বল করে বা ব্যাটিং দেখে তারা জাতীয় দলে সুযোগ পাচ্ছে। এটা কেন? মামুদের কাছে আমার এটা জানা। ধন্যবাদ আপনাকে। দুজন দর্শকের 2-3টি প্রশ্ন। নাসির হোসেন কেন নিয়ে আসলে এটা নিয়ে বলার না, এটা হচ্ছে বাংলাদেশে একটা কমন ট্রেন্ড হচ্ছে যিনি দলের বাইরে থাকেন মানে তার পক্ষে আসলে সবাই আমরা চলে যাই। কারণ হচ্ছে যে যারা দলে থাকেন তারা যদি ব্যর্থতা দেখান, তারা 100 রান আউট হন, 1 রান আউট হন, স্পেশালি বিদেশের কন্ডিশনে গেলে ব্যর্থতার পরিমাণটা বাড়ে। তখন যিনি বাইরে থাকেন আমাদের যেহেতু তার ব্যর্থতারা আমাদের কাছে তখন আর সামনে থাকে না, মনে হয় যে চেঞ্জ করলে হবে। আর এমনি জাতিগতভাবে আমরা সবসময় একটু অস্থির, সবসময় চেঞ্জের পক্ষে। যেন আমরা নিজেরাই বলি অমুককে বাদ দেন, তো বাদ দিয়ে যখন আরেকজনকে নেওয়া হয় তখন বলি যে তাকে এত তাড়াতাড়ি সুযোগ দেওয়া হলো, হ্যাঁ তাকে এত তাড়াতাড়ি সুযোগ দেওয়া হলো কেন, এরকম একটা জায়গা আছে। বাট আমি রেসপেক্ট টু মানে দর্শকের এই প্রশ্ন। নাসির হোসেনের বিষয়টা যেটা হয়েছে, আমার যেটা মনে হয় যে নাসির হোসেনকে নিয়ে যতটা হচ্ছে হয়তো সেটা আমাদের ওই আবেগগত বা আমাদের অস্থিরতা বা আমাদের অধৈর্যের কারণে হচ্ছে। যে অধৈর্যের কারণে কিন্তু আমরা এই যে একজন বলেন না আমরা অভিষেকটা তাড়াতাড়ি করি কেন, এটাও কিন্তু আমাদের অধৈর্য। এবং আমাদের অধৈর্য শুধু দর্শকদের অধৈর্য না, বরং দর্শকরা তো অধৈর্য হবেই।
ঠিক না, দর্শকরা তো মানে তারা তাদের মধ্যে করে খেলা দেখবে, মতামত দেবে, কিন্তু সেই অধৈর্যটা আমি লক্ষ্য করি, দুঃখের সঙ্গে লক্ষ্য করি, সেটা আমাদের যে ক্রিকেট কর্তা এবং প্রশাসকদের প্রভাবিত করে। ওই ফেসবুকের রিয়াকশন দেখে তারাও কিন্তু মাঝে মধ্যে এরকম অধৈর্য হয়ে এর জায়গায় তাকে এরকম করে ফেলেন। আমি বরং তাদেরকে বলবো দর্শকরা অধৈর্য হবে, তারা আবেগ দেখাবে, সমালোচনা করবে, কিন্তু সেই সমালোচনার জন্য আমাদের ক্রিকেট প্রশাসনকে প্রভাবিত না করে, সেইটা নিয়ে আমি চিন্তিত। আমি যে নাসিরের নিয়ে দর্শকের কথা বলছি, বলুক, মিছিল হোক, আন্দোলন হোক, তার প্রভাবে যদি আমরা যদি মনে করি যে নাসির ফিট, হি শুড বি ইন দ্য টিম, কিন্তু ওই প্রভাবের কারণে যেন না হয়, এইটা হচ্ছে আমার কথা। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, নাসিরের বিষয়ে যেটা হয়, দর্শকদের আর প্রশাসকদের জায়গা থেকে একটা ব্যবধান আমি লক্ষ্য করি। ব্যবধানটা হচ্ছে নাসিরের যে অ্যাপ্রোচ এবং অ্যাটিটিউড, এটা আসলে আমাদের টিম ম্যানেজমেন্ট খুব পছন্দ না, সেটা হচ্ছে আমাদের কোচের। কিন্তু সরাসরি আবার স্ট্রেট তারা এই কথাটা বলছিল না, আর এলিগেশনগুলো খুব সরাসরি না, যে নাসিরের অ্যাপ্রোচটা আমাদের স্পেশালি যতটুকু আমরা জানি আসলে, যে টিম ম্যানেজমেন্টের মনে হয় যে তার যে ক্যাজুয়াল অ্যাপ্রোচ, সেটা হচ্ছে টিমকেও প্রভাবিত করে, টিমের সামগ্রিক যে ফোকাস সেটাকে প্রভাবিত করে। এখন তাহলে বলতে পারেন যে তাদের নাসিরও যখন মানে নেওয়াই উচিত না, কিন্তু নাসির যখন ভালো খেলেন তখন টিম মনে করে তার অ্যাপ্রোচের কারণে টিমের যে প্রবলেমটুকু হচ্ছে সেটা নাসির তার পারফরমেন্স দিয়ে পুষিয়ে দিচ্ছে, কিন্তু যখন পারফর্ম করে না তখন মনে হয় যে বাড়েন, অন্য কেউ পারফর্ম না করলে তাকে যেভাবে দেখা হলো, নাসিরকে তার চেয়ে কঠোরভাবে দেখা হয়। এবং ক্যাজুয়াল অ্যাপ্রোচের কারণে অন্য কেউ খারাপ করলে মনে করে যে এটা তার ব্যর্থতাও ফিরে আসবে, আর ওর ক্যাজুয়াল অ্যাপ্রোচের কারণে টিম ম্যানেজমেন্ট তো ধরে নেয় যে তার ব্যর্থতার কারণে তার ক্যাজুয়াল অ্যাপ্রোচ ব্যর্থ হয়েও বা ভালো না করেও সে যথেষ্ট মানে সিরিয়াস না, ফলে আসলে এইরকম একটা ব্যাপার আছে। বাট আমার কাছে মনে হয় যে এটা নাসিরকে টিম ম্যানেজমেন্ট প্রপারলি কমিউনিকেট করা উচিত, এবং নাসিরও আসলে সেই জায়গাটুকু, একজন তো নিজেকে পুরো বদলাতে পারবে না, কিন্তু যেহেতু সেই অ্যাপ্রোচ দিয়ে সে যে সাফল্য পাচ্ছিল এখন পাচ্ছে না, ফলে তার বোধহয় কিছু সিরিয়াসনেস, কিছু কনসেন্ট্রেশন করার দরকার আছে বলে আমি মনে করি। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর একটা ছিল যে মানে আমরা বলছি যে এটা আমারও একটু যোগ করা, যে আমরা বলছি যে এই দলটার প্রতি কোচ অনেক সুযোগ দিচ্ছেন, প্রত্যেক প্লেয়ারকে অনেক বেশি সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও প্রত্যেক সিরিজেই আমরা বেশ কয়েকজন করে ডেবু দেখছি। এই সিরিজেই আমরা যদি বলি যে অলরেডি শুভাশিস, তানভীর, তাসকিনের টেস্ট ডেবু হয়ে গেছে, মানে কয়েকজনের ডেবু হয়ে গেছে অলরেডি। আমার আরেকটা প্রশ্ন বলতেছিল যে নেটে দেখে আমরা নিয়ে নিচ্ছি এরকম। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন এটা কিছুটা আলোচনা আমরা করেছি আসলে, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু এখন একটা প্রবলেম হয়েছে কি, যে T20 টেস্ট, ওয়ানডে 3টা খেলা হয়, 3টা খেলার ফলে 3টার 3 রকম চাহিদা থাকে, এবং দেখা গেল যে টেস্টের ক্ষেত্রে প্রবলেমটা 1 বছর 1.5 বছর পর খেলি, তো দেখা গেল যে 1 বছর আগে লাস্ট টেস্টে যে ভালো করেছিল, ইন দ্য মিন টাইম হয়তো T20 সে খারাপ করেছে, সে হয়তো ফর্মে নাই বা ইনজুরিতে পড়ে গেছে, এরকম অনেকগুলো বিষয় থাকে। কারণ T20 ভিত্তিতেই বা ওয়ানডে ভিত্তিতে টেস্ট হয় না, কিন্তু যেহেতু আউট অফ ফর্ম থাকে তখন অনেক ক্ষেত্রে বিবেচনাটা এখন একটু কঠিন হয়ে গেছে, খুব মানে কি বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে প্লেয়ারদের ইনজুরি, আমরা যেটা বলছিলাম পেস বোলারদের ক্ষেত্রে স্পেশালি হয়, অন্য ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হচ্ছে না। আপনি দেখেন মোটামুটি অভিজ্ঞরাই খেলছে, এবং এক অর্থে কিন্তু বাংলাদেশ খুবই অভিজ্ঞ দল, কারণ বাংলাদেশের যে টপ 5 জন প্লেয়ার তারা কিন্তু 10 বছর ধরে খেলছে। আপনি প্রায় 10 বছর সবাই, মুশফিক মাহমুদুল্লাহ, আপনি দেখেন কোনো দলে আপনি মানে সাকিব তামিম, আমার মনে হয় যে আপনি এখন ধোনি রিটায়ার করার পর ইন্ডিয়াতে বোধহয় পাবেন না এরকম যে একদম 5 জন প্লেয়ার এরকম কনসিস্টেন্টলি খেলছে। ওয়ানডে হলে তো মানে আরো এখন সেইটা কিন্তু একটা আছে। পাশাপাশি আমাদের আর বাকি যে জায়গাটুকু সেটাতে আমরা অনেক চেঞ্জ করি। আর নেটের কথা যেটা বললেন সেটা আমি একমত। আমি কিন্তু মনে করি সবসময় পারফরমেন্সের ভিত্তিতেই ধরে নেওয়া উচিত, কারণ যত আপনি নেটে যত টেকনিক্যালি কারেক্ট হন, সাউন্ড হন, ম্যাচ সিচুয়েশন ইজ এ ডিফারেন্ট সিচুয়েশন। কিন্তু এটা মাথায় রেখে আমাদের মনে রাখতে হবে, কোন জিনিসটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের ক্রিকেটটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই, ফলে আমরা সেই রকম প্লেয়ার চাই যে আসলে আমাদের বর্তমান যে কাঠামোতে যে প্রতিভা তার চেয়ে বেটার প্রতিভাবান। এটা এমন যদি হয়, অস্ট্রেলিয়ায় সেটা দরকার হয় না, কারণ অস্ট্রেলিয়া যেহেতু ফার্স্ট ক্লাস স্ট্রং, ইত্যাদিতে স্ট্রং, ফলে তার কাঠামোর মধ্যে দিয়ে যে প্লেয়ার আসবে তারাই রিপ্লেস করতে পারবে। তার বর্তমান অবস্থানটা ধরে রাখলে হয়। বাংলাদেশ কি চায়, বর্তমান অবস্থান ধরে রাখলে হবে না, আমরা উপরে যেতে চাই। ফলে আমরা এই জন্য ট্যালেন্ট দেখলে সেই ট্যালেন্টটা যদি যাই, ধরেন মুস্তাফিজ, এখন যদি এইভাবে আমরা চিন্তা করি, মুস্তাফিজ তো ডোমেস্টিকে সেভাবে খেলে নাই, ডোমেস্টিকে পারফর্ম করে আসে নাই, কেন আমরা মুস্তাফিজকে নিয়েছি? দ্যাট ইজ বিকজ তার ট্যালেন্ট, তাই না? মুস্তাফিজ অনেক ভালো পারফর্মার কিন্তু আমাদের রেগুলার করছিল, কিন্তু মুস্তাফিজ তো অন্য লেভেলের। ফলে আমাদের বরং এই জায়গাটুকু তো আমাদের আসলে একটু মানতে হবে, এই জন্য আমাদের অভিষেক একটু বেশি হবে। আমরা ট্যালেন্ট দেখলে আমরা ট্রায়াল অ্যান্ড এরর এসে দেখবো। আমাদের মিরাজ মনে করেন যে ফার্স্ট টেস্টেই তো আমরা তাকে ব্যাটসম্যান হিসেবে জানি, কাজে টিম ম্যানেজমেন্টকে আমি মনে করি আমরা একদম এরকম না করে আমাদের মনে রাখতে হবে যে হাতুড়া সিং, এটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, এই যে হাতুড়া সিংয়ে তার যে মানসিকতা সেটা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে, আমাদের ক্রিকেটের যুক্তিতে মিলে না, কিন্তু বুঝতে হবে আমাদের যে হাতুড়া সিংহের ক্রিকেটীয় বোধ অন্য স্তরের। এই অর্থে আমি বলবো, কারণ 2 বছর ধরে আপনি দেখেন আমাদের যে সাফল্যটা দিয়েছে এই দলটাই, এই প্লেয়ারদের কিন্তু সেরাটা বের করে এনেছে। আমরা যেসব তীব্র সমালোচনা করেছি হাতুড়া সিংহে বা বর্তমান ম্যানেজমেন্ট, সেগুলোতে কিন্তু সফল হয়েছে। এবং এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যেটা করছি, আমরা তো দেখছি আমাদের জায়গা থেকে আমাদের ক্রিকেট বোধ, আমাদের বাংলাদেশের ক্রিকেট বোধ, কিন্তু মনে রাখতে হবে সেই লোকটার ক্রিকেট বোধটা অনেক উন্নত, সে ভালো কেন বাংলাদেশ সফল হবে। কাজে এটা এই জন্য হয়েছে কি, তার আমি সবসময় মনে করি যে দল নিয়ে তো সমালোচনা করলে যেটা হয়, একজন দুজন প্লেয়ার, আর দেখেন এগুলো হচ্ছে সমালোচনা, যে একজন দুজন প্লেয়ার
করা হয়, সেই জায়গাতে হাতুড়ি সিং তো সৌম্য সাকসেসফুল হয়েছে। সৌম্য তো ব্যাটসম্যান হিসেবে খেলে, এবং এই সমালোচনা যতদিন দল থাকবে ততদিন থাকবে। কিন্তু না ভালো খেলতে যাবে ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে কি আমরা এই সবাই মিলে যেটা হচ্ছে আমি দেখছি দর্শকরা করবে, আমার কিন্তু কোনো আপ পয়েন্ট নাই, দর্শকরা করলেই তো উত্তেজনা থাকবে, দর্শকরা যদি চুপ করে বসে থাকবে না। কিন্তু আমাদের টপ লেভেলে আমাদের যারা ক্রিকেট গার্জিয়ান, স্পেশালি আমাদের এক্স প্লেয়ার, আমাদের এক্সপার্ট, তারাও যদি তাল মেলান তাহলে কি হবে, এক সময় হয়তো ওই মানুষটা মামুন ভাই তাল মেলালে হয় কি ওদের স্পিরিট কমে যায়। সমালোচনা করলে না আমরা ভালো খেলার চেষ্টা করব, সেটা তো ট্রেডিশনাল বা কথাবার্তা আছে। কিন্তু ঘটনা হলো যে আমি বলছি যে হাতুড়ি সিংকে বা ওই টিম ম্যানেজমেন্ট আমরা আনসেটেল করে দিচ্ছি, আমরা তাদের বিশেষ করে যে লোকটা মনে করেন যে আপনার এতগুলো প্লেয়ারকে আপনার চিন্তার বাইরে গিয়ে সে সাকসেসফুল করলো, তার প্রত্যেকে যে ক্লিক করেছে এটা তো আপনার মানতে হবে। তো সেই জায়গাটাকে কেন আপনি তার একটা জিনিসকে মানে কোনোভাবেই রেসপেক্ট করবেন না, আপনি সমালোচনা করেন কিন্তু একদম আউটরাইট রিজেক্ট করে আমরা যেন ওটা আনসেটেল না করে দিই। আমরা একদমই শেষের দিকে আপা একটু জানতে চাই যে আসলে আপনার ভবিষ্যৎ প্ল্যানটা আসলে কি, কিভাবে ক্রীড়াঙ্গনে আরো সম্পৃক্ত হতে যাচ্ছেন, কিংবা আপনার ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে আর কোনো উদ্যোগ কি আছে কিনা? আমার ইচ্ছা আছে আমি একটা ক্লাব করব ক্রিকেটের জন্য। আর বিসিবিতে খুব ভেরি সুন আমি বসবো, আমি বিসিবিকে অফার করব যে আমাকে যদি ওনারা রাখেন তাহলে আমি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমি একটা কিছু করতে চাচ্ছি, যেহেতু মেয়েদের নিয়ে আমি কাজ করতে চাই। মেয়েদের নিয়ে সবচেয়ে বেশি এগিয়ে যেতে চান। ফুটবলে কি কোনো সম্ভাবনা আছে? ফুটবল তো অনেক পিছিয়ে আছে, আপনারা দেখেন যে মেয়েদের ফুটবল কিন্তু অনেক এগিয়ে আছে মেয়েদের, হ্যাঁ, কিন্তু ফুটবল নিয়ে যে কথাটা হয় যে অ্যাথলেটিক্সও পিছিয়ে আছে, ফুটবলও পিছিয়ে আছে। তো এই যে স্পন্সর অভাব অথবা অনেক কিছু তো অনীহা চলে আসছে আসলে। তো আমি মনে করি যারা বাংলাদেশের প্রভাবশালী আছে তারা, আমি একা এগিয়ে আসলে তো হবে না, সবাইকে আমি এগিয়ে এসে আহ্বান জানাচ্ছি যে সবাই এগিয়ে আসুক। আর আমাদের দেশটাকে আসলে জাতিটাকে সারা পৃথিবীতে সারা বিশ্বে প্রচার করার জন্য কিন্তু এই একটা বড় মাধ্যম। আর এই যে জঙ্গিবাদ বলেন, বিভিন্ন যে নেশাগ্রস্ত জাতি হচ্ছে কেন, এই ইয়াং জেনারেশন শুধু একমাত্র খেলাধুলার অভাবে হচ্ছে। আমি মনে করি এটা হচ্ছে একটা সুস্থ বিনোদনের খুব বড় একটা মাধ্যম যদি তারা খেলাধুলা নিয়ে থাকে। তো আমি এখানে অতপ্রতভাবে কাজ করব এবং আমি চাই আমার পাশে আমাকে বিসিবি সুযোগ করে দিক। আমি একটু শেষ একটা কথা বলি, দর্শকের ফোনটা নিয়ে নিতে চাই আমরা। দর্শক আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। জি, আমি মোস্তফা মামুন ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে। তো আমরা জানি যে মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে খুব ভালো ক্রিকেট খেলে এবং অনেকগুলো ডাবল সেঞ্চুরি আছে। তো তাকে টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনা করা যায় কিনা, মানে সাব্বিরের জায়গায় মোসাদ্দেক কেমন হয়, এটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ। আমরা বিষয়ে নিশ্চয়ই কথা বলবো। তার আগে আমি শুধু একটু বলেন যে এমন মতামতকে আমি শ্রদ্ধা করি। মোসাদ্দেক আসলে খুবই ভালো খেলেছে, ওয়ানডেতে ভালো, যেমন ডোমেস্টিক কিন্তু সে খুবই মানে ডাবল সেঞ্চুরি করেছে, খুবই ভালো এবং অবশ্যই সে খেলবে। কিন্তু ওই যে যেটা বললাম, যেহেতু এখন এই যে সাব্বিরকে বাদ দেওয়া হলে ওই তখন আবার আরেকটা প্রশ্ন উঠবে যে আমরা কেন, ফলে সাব্বিরকে আরও কিছু সুযোগ দেয়, মোসাদ্দেকের সময় আছে, সে তৈরি হোক। বাট মোসাদ্দেক উইল বি ভেরি গুড, মানে আই মাস্ট সে ওর ম্যাচুরিটি অনেক বেশি, খেলা তো ভালো, আমরা যে ম্যাচুরিটি অ্যাটিটিউড দেখেছি সেটা খুব প্রশংসনীয়, ওনার চিন্তার কিছু নেই, আসবে। আপার প্রসঙ্গে আমি বলি, আপা যেহেতু ক্রিকেটে যেতে চাচ্ছেন খুবই ভালো কথা, কিন্তু আমি মনে করি যে ক্রিকেটে তো যাওয়া, ক্রিকেটে আসলে অনেক লোক আছে, উনি যে জায়গাগুলোতে কাজ করছিলেন আমি চাইবো ক্রিকেটে গেলেও যেন সেগুলো না ভুলেন। এগুলোতে গ্ল্যামার কম, কিন্তু সত্যিকার আনন্দ এইসব জায়গায়, যেটার দিকে কেউ তাকায় না সেটার দিকে তাকানো গুরুত্বপূর্ণ। আমরা এখন যেটা হচ্ছে, ক্রিকেট তো হচ্ছে কর্পোরেট স্পন্সর ইত্যাদি ইত্যাদি হচ্ছে, কিন্তু আমাদের অন্য খেলাগুলোতে স্পন্সরের অভাবে খেলাগুলো ভুগছে, এবং সবাই ক্রিকেটার হতে চায় বলে অন্য খেলাগুলোর প্রতি মানুষের আকর্ষণ দেয়, ফলে তরুণ প্রজন্মের খেলা হয়ে যাচ্ছে একটা, এবং যখন একটা খেলা হচ্ছে এই জন্য হচ্ছে কি খেলার মানে খেলোয়াড়দের ইয়েটা কমে যাচ্ছে, মানে কি বলে স্কোপটা কমে যাচ্ছে। এই স্কোপটা কমার ফলে আমাদের এই যে নেশা টেশা ইত্যাদি বলছে, যদি অনেক রকম খেলা রাখতো, গ্রামে তো ধরেন যে ক্রিকেট খেলতে পারেন না, কিন্তু সে হচ্ছে একটা ফুটবল নিয়ে খেলতে পারে, একটা ভলিবল নিয়ে খেলতে পারে। তো সেই জায়গাগুলো ফলে আপনারা যদি এই জায়গাগুলোতে আপনি আপনার মতো থাকেন তাহলে যেটা হবে এই খেলাগুলো। আমাকে যেখান থেকে খেলার বিষয় যেখান থেকে আমাকে নক করা, আমি কিন্তু সহযোগিতা করার চেষ্টা করেন। আমি শুধু এটাই বলছি, আমি জানি বলেই বললাম যে আপনি এই কাজগুলো করছেন। তো আমার কথা হচ্ছে আপনি ক্রিকেটে যদি জানো খুব ভালো, সেটা আপনাকে আরো এগিয়ে নেবে, আমরা চাই এগিয়ে যান। কিন্তু ক্রিকেটে গেলে অ্যাথলেটিক্স কিন্তু পিছিয়ে ছিল, কিন্তু ক্রিকেটে গেলে যেটা হয়, ক্রিকেটে গ্ল্যামার ইত্যাদি অনেক বেশি, তখন আর এই ছোট খেলার প্রতি অনেক আকর্ষণ হারিয়ে ফেলেন। এটা আমরা দেখেছি। আমি নিশ্চয়ই হারাবেন কিনা আর কি আমরা হারান, আপনি যখন নারী ক্রীড়া ছোট খেলা সেগুলোর প্রতি আপনার পৃষ্ঠপোষকতার জন্য অব্যাহত থাকে। আমি আপনাদের মতো ভাইদেরকে চাচ্ছি যে আমি তো সব জায়গায় আসলে বিচরণ করতে পারি না, যেহেতু আমি বিজনেস করি, আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। আমরা তো এই ভাইয়েরা তো যেটা করতে পারি, আমরা লিখতে পারি আর পরামর্শ দিতে পারি। তো এটা একটা সাজেশন নিশ্চয়ই আপনি মানে হয়তো আপনি অবশ্যই আমি এটা সাদরে গ্রহণ করলাম, এই সাজেশনটা যে যেখানে আমাকে ডাকবে আমি যাবেন। কিন্তু আপনি ছোট খেলার প্রতি যে আপনার ভালোবাসা, কারণ এখানে আপনি ভালোবাসা থেকে এসেছেন, অনেকে আসতে চায় না, যাদের ব্যবসায়িক চিন্তা করে তারা ছোট খেলা আসতে চায় না, ফলে আপনি যদি চলে যান তখন তো এরা লুজ করবে, মানে তখন আরো ফোকাস হারিয়ে ফেলবে। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু নারী উদ্যোক্তা কম নেই, কিন্তু এই ক্রিয়া
ক্রীড়াঙ্গনে কয়টা নারী আছে আপনি খুঁজে বের আসেন, করেন। আপনি এসে যখন আপনি এরকম করবেন, আপনি তো এসেছেন, আপনাকে দেখে 5 জন আসবে। যে কোনো জায়গায় মডেল লাগে, একজন এসে যখন সাকসেসফুল হয় তখন আরো 5 জন আসে। তাহলে আমরা আশা করি আপনাকে দেখে আর অনেকে আসবে, বা অতীতেও যারা আমিও এসেছিল। আশাবাদী অনেক যে আসুক। মানে আমরাও আশাবাদী। আমরা একদমই শেষ দিকে চলে এসেছি মামুন ভাই, আমরা আবারও বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট দিয়ে শেষ করতে চাই যে কালকের দিনটা কিংবা এই ইনিংসটা আসলে কোথায় যেতে পারে 154 3 উইকেট থেকে। এখন একটা জিনিসটা হচ্ছে আমাদের বাংলাদেশের যেটা হয়েছে, প্রাথমিক যে ভীতিটা ওয়েলিংটনে কিন্তু মেইন জায়গাটা হচ্ছে প্রথম দিন, প্রথম ফার্স্ট সেশন, সেইটা আমরা কাটিয়ে ফেলেছি। ফলে আমাদের যে টেস্ট, আমরা যখন টি-20 ওয়ানডেতে ভালো করলেও মনে হচ্ছিল টেস্টে কেমন করবো, সবচেয়ে কঠিন হবে, সেই জায়গাটা কিন্তু আমরা ভয়টা কাটিয়ে ফেলেছি। ফলে আমাদের যে বাকি যারা ব্যাটসম্যান আছেন, আমরা জানেন যে তারা প্রত্যেকে কিন্তু মানে কি বলে, এরপর যে মনে করেন মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যানই ইনফ্যাক্ট এরপরে আসবেন, সাকিব আছেন, যদিও সাকিবের দর্শক যেটা বলছিলেন একটা লাইফ পেয়েছেন। আমি আশা করি যে সাকিব নিজেকে রিভিউ করে এই সুযোগটা কাজে লাগাবেন এবং মমিনুল গুড নিক, আমরা বড় ইনিংস চাইবো। এবং আমার কাছে মনে হয় যে আজকের দিনটা পুরা মানে টোনটা সেট হলো টেস্ট সিরিজের, যে বাংলাদেশ বুঝে গেল যে এখানে ওই ইয়াতেও আপনার কি বলে টেস্টও আসলে ওদের বোলিংকে এত ভয় পাওয়ার কিছু নেই, যতই বাতাস থাকুক খেলা যায়। এবং সেটা হচ্ছে, আর এখন যেটা হচ্ছে নিউজিল্যান্ডের উইকেট টুইকেট সব, যেহেতু টি-20 ওয়ানডে অনেক খেলা হয় এবং ওদের দেশে টি-20তে ওরা অনেক বেশি হাই স্কোরিং ম্যাচের জন্য উইকেট বানায়, কারণ না হলে তো দর্শক আসবে না। ওরা তো চাই অ্যাকশন প্যাক্ট, আমাদের মতো না যে বিপিএলে 70 রান হলেও 70,000 লোক যাবে, ওদের রান না হলে মানুষ আসবে না। এই জন্য যেটা হচ্ছে উইকেটটা ওই এখন সব উইকেটে আস্তে আস্তে মানে স্ট্রোক খেলা, এমনি স্ট্রোক খেলার জন্য ভালো। ফলে কত রান হতে পারে একদম এক কথায় আপনি আশা করেন যে কত রান হলে মোটামুটি বাংলাদেশ ফাইটে থাকবে এক কথায়? আমি আশা চাইবো যে লম্বা ইনিংস খেলে, বাংলাদেশের একটা প্রবলেম হচ্ছে লাস্ট 3 জন ব্যাটসম্যান তো আমি চাইবো যে ফার্স্ট হচ্ছে 350। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আশা করি ক্রীড়াঙ্গনে আপনি থাকবেন, আপনার সাথে নিয়মিতই আমাদের কথা হবে। দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে, ভালো থাকবেন।